বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান নিজের দেশের কন্ট্রোল হাতে নিচ্ছেন। খুব বুদ্ধিমত্তার সঙ্গে এই কাজটা করছেন। সমস্ত কন্ট্রোল এখন সেনা হাতে নিয়ে নিয়েছে। আজ রাত থেকে এটা সেনাপ্রধান কেন করলেন? পরিপূর্ণভাবে বা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেটি ফাঁস হওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকে হঠাৎ করে আমাদের চমকে দিয়েছে। এই খবর কোনো ছোট খবর নয়, এর জিওপলিটিক্যাল অ্যাসপেক্ট মারাত্মক, এবং যদি গভীরে গিয়ে এই খবরকে বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন মোহাম্মদ ইউনূসের ষড়যন্ত্রকে। ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে, শেখ হাসিনার বিমান রেল। রাজনীতি চূড়ান্ত পর্যায়ে এসে গিয়েছে। বাংলাদেশের রাজনীতির চিত্র 360 ডিগ্রি ঘুরে যাবে। জনগণের জন্য একটা জরুরি পরিস্থিতি আসছে। এর মানে পরিস্থিতি অত্যন্ত জটিল। ইউনূস ম্যাজিক নাকি ইউনূস চিটারি? ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এমন চিটারকে আমি সরকার প্রধান হিসেবে মানি না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি জাতির কাছে ক্ষমা চেয়ে সত্যিই পালাতে হবে? তাতে করে একজন নোবেল বিজয়ীর জন্য এর চেয়ে অপমানকর, এর চেয়ে অবমাননাকর, লজ্জার আর কিছু থাকতে পারে কিনা আমাদের জানা নেই। ডক্টর ইউনূস তিনি একটা উত্তপ্ত কড়াইয়ের উপর দাঁড়িয়ে আছেন, তার পশটা দেশে আঘাত আনতে পারে। কিভাবে সেটা আমি বলছি, আপনাদের অনেকের হয়তো বিশ্বাস হচ্ছে না। আমি সেই বিশ্বাসটা আপনাদের মধ্যে নিয়ে আসছি। জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, একদম ছারখার হয়ে যাবে। তারেক রহমানকে হত্যা করবে ভারতের র, এবং হত্যা করবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে ভারতের র। তারেক রহমানকে হত্যা করার জন্য লন্ডনে ভারতের র। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল ঘটনাগুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান খুব ধীরে সুস্থে আস্তে আস্তে নিজের দেশের কন্ট্রোল হাতে নিচ্ছেন। খুব ধীরে ধীরে এবং কোনো রকম কাউকে কিছু উত্তেজনার মধ্যে না ফেলে, দেশকে উত্তেজনার মধ্যে না ফেলে খুব বুদ্ধিমত্তার সঙ্গে এই কাজটা করছেন। এখন থেকে রাষ্ট্রপতি ভবনের সমস্ত কন্ট্রোল এখন সেনা হাতে নিয়ে নিয়েছে। আজ রাত থেকে রাষ্ট্রপতির দপ্তরে প্রধান উপদেষ্টা কিংবা কোনো উপদেষ্টার কাছ থেকে কোনো কাগজ যেতে পারবে না। রাষ্ট্রপতির ওখানে কোনো উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টার দপ্তরের কোনো ব্যক্তিও সেনাবাহিনীর অনুমতি ছাড়া রাষ্ট্রপতি ভবনে যেতে পারবে না। এটা সেনাপ্রধান কেন করলেন? এই যে ভেতরে ভেতরে এরা একটা চক্রান্ত করছে না, যে কোনোভাবে রাষ্ট্রপতিকে দিয়ে পদত্যাগপত্র সই করিয়ে রাষ্ট্রপতিকে উৎখাত করো এবং সঙ্গে সঙ্গে সেনাপ্রধানকে উৎখাত করো। সেনাপ্রধান সেই পথটা মেরে দিলেন। পুরো রাষ্ট্রপতি ভবনকে সেনাবাহিনীর কনভয় দিয়ে একেবারে ট্যাঙ্ক ফ্যাঙ্ক দিয়ে ঘিরে দিয়েছেন। কোন উপদেষ্টা প্রধান আপনাদের যিনি আছেন মোহাম্মদ ইউনূস লম্বা চওড়া বাদ মেরে বেড়াচ্ছেন জাপানে গিয়ে, এই কথায় পরে আসছি, জুতোটা কেমন খেয়েছে। তো যাই হোক, এখন সেইখানে ঘন ঘন মাঝে মাঝে গিয়ে উপদেষ্টাকে ধমকানো চমকানো হয়। চ্যাংড়া মাদর ফাদর গুলো আছে সেগুলোও গিয়ে তো আবার চমকায়। তো এই সমস্ত উপদেষ্টাদের টাইট দেওয়ার জন্য তিনি একেবারে ছক কষে এগোচ্ছেন। অর্থাৎ রাষ্ট্রপতি ভবনে ঢোকা তো দূরের কথা, রাষ্ট্রপতি ভবনে একটা কেউ ফোনও করতে পারবে না, সে ব্যবস্থাও করে দিয়েছে সেনাবাহিনী। এবার কথা হচ্ছে, সেনাবাহিনী এই জিনিসটা করলো কেন? করলো এই কারণে যে এই যে আপনাদের রাষ্ট্র উপদেষ্টা প্রধান যখন দেশে ফিরবেন, দেশে ফিরে ওই টাকা পয়সার গল্প টল্প একদম মানে উজ্জ্বল একটা ভবিষ্যতে 2045 সালে উজ্জ্বল একটা ভবিষ্যতের স্বপ্ন দেখাবেন, দেখিয়ে জনগণকে বলবেন এই সরকারের হাতে আরো ক্ষমতা চাই, এই সরকারকে পূর্ণ স্বাধীনতার সঙ্গে কাজ না করতে দিলে তাহলে এই সরকার আর কাজ করতে বাধাগ্রস্ত হচ্ছে। সেটা হচ্ছে এই বর্তমান যে সংবিধান চলছে সেই সংবিধানের কারণে। অতএব সংবিধান যদি চেঞ্জ করতে হয় তাহলে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। সেখানে রাষ্ট্রপতি হিসেবে বসবেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। তার তো স্বপ্ন, আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা
তার তো নির্লজ্জতার সীমা নেই। এই বয়সেও তিনি উচ্চাভিলাষী। তো তার উচ্চাভিলাষের পথে প্রধান কাঁটা হিসেবে যে দুজন রয়েছে সংসদীয় ব্যক্তি হিসেবে, এক হচ্ছেন রাষ্ট্রপতি, দুই হচ্ছেন সেনাপ্রধান। তাহলে এই দুজনকে না সরাতে পারলে তার ওই স্বপ্ন সফল হবে না। তিনি প্রাণত্যাগ করবেন, পদত্যাগ করবেন না। ইউনুস ম্যাজিক নাকি ইউনুস চিটারি, শিরোনামটা ডাইরেক্ট এইভাবেই বলতে বাধ্য হলাম। এদেশের নাকি সরকার প্রধান আমি মানি না। ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো এমন চিটারকে আমি সরকার প্রধান হিসেবে মানি না। আমার ভোটেও নির্বাচিত সরকার নয় তিনি, কিংবা এদেশের 1% মানুষের ভোটেও নির্বাচিত সরকার নন তিনি। সেই সরকারকে বা সেই সরকারের প্রধানকে আমি সরকার প্রধান মানি না নানা কারণে। এমন নানা রকম বাংলাদেশের জনগণের সাথে চিট বাটপারি করে যাচ্ছে, যার কারণে আমি মানি না। গতকালকে আরেকটি চিটারি দেখলাম, যে গতকাল আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পেজে একটা ফটো কার্ড শেয়ার করে লিখেছেন, শিরোনামে ফেসবুকে তিনি লিখেছেন ইউনুস ম্যাজিক। ফটোকার্ডটা মানব জমিন পত্রিকার ফটোকার্ডে লেখা আছে যে বাংলাদেশ থেকে 1 লাখ শ্রমিক নেবে জাপান। গতকাল জাপানের কয়েকটা রিক্রুটিং এজেন্সির সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক সই হয়েছে। এতে আসিফ নজরুল উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন ইউনুস ম্যাজিক। বাংলাদেশের মানুষকে ভোদায় পেয়ে যা খুশি তাই বোঝাবেন, তাই বুঝে ফেলবে বাংলাদেশ। আজকে জাপানে যে বাংলাদেশের দক্ষ শ্রমিকরা যাচ্ছে, এটি ইউনুস জাপান সফরে গেল আর চালু হয়ে গেল। বাংলাদেশের মানুষ ভোদায় নয়। বাংলাদেশের মানুষ একটু যদি ঘাটাঘাটি করে তাহলেই বুঝতে পারে যে 2017 সাল থেকে মূলত বাংলাদেশি ম্যান পাওয়ার জাপানে রপ্তানির পথ উন্মুক্ত হয়। নিশ্চয়ই বাংলাদেশি কূটনৈতিক তৎপরতায় এটি হয়, এবং এটি চূড়ান্তভাবে আরো চূড়ান্ত লাভ করে 2019 সালের 23 আগস্ট একটা চুক্তি সই হয়। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তৎকালীন সচিব রৌনক জাহান ও জাপানের বিচার বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইমিগ্রেশন সার্ভিস এজেন্সির কমিশনার শোকো সাসকির মধ্যে এই চুক্তিটি সম্পাদন হয়। এই চুক্তির আগে পৃথিবীর এশিয়ারই 8টা দেশ, 2019 সালের চুক্তির আগে এশিয়ারই 8টা দেশ জাপানে জনশক্তি রপ্তানি করত। তখন রপ্তানি করত চীন, ইন্দোনেশিয়া, নেপাল, মিয়ানমার, ফিলিপাইন, মঙ্গোলিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম। এই 8টা দেশ জনশক্তি রপ্তানি করত। 2019 সালে 9ম দেশ হিসেবে জাপানে জনশক্তি রপ্তানিতে যুক্ত হয় বাংলাদেশ, এবং সেই চুক্তি অনুযায়ী জাপানে 14টি খাতে 5 বছরে, পরবর্তী 5 বছরে 3.5 লাখ শ্রমিক রপ্তানির চুক্তি হয়, এবং এই চুক্তিটি এখনো চলমান রয়েছে। খাতগুলো হলো শিল্প কারখানা, নির্মাণ কাজ, কৃষি, অটোমোবাইল, নার্সিং সহ মোট 14টি খাতে জনশক্তি রপ্তানির চুক্তি হয়। আজকে ডক্টর ইউনুস ম্যাজিক তৈরি করছেন, তাই না? হঠাৎ করে জাপান সফরে গেলেন আর কয়েকটা জাপানি রিক্রুটিং এজেন্সির সাথে চুক্তি সই করলেন। আগামী 5 বছরে 1 লক্ষ। আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তো 3.5 লক্ষ শ্রমিকের পাঠানোর চুক্তি করেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি জাতির কাছে ক্ষমা চেয়ে সত্যিই পালাতে হবে? এতদিন এ ধরনের কথাবার্তা, এ ধরনের ফোরকাস্টিং কেউ চায়ের টেবিলে, ঘরোয়া আলোচনায় কিংবা খুব বেশি টক শোতে খুব বেশি ক্ষুব্ধ হয়ে কেউ উচ্চারণ করছিলেন। এখন রীতিমতো রাজনৈতিক দলগুলো হুঙ্কার ছাড়ছে, হুঁশিয়ার উচ্চারণ করছে, এবং তারা যে ভাষা প্রয়োগ করছে বাধ্য হয়ে, তাতে করে একজন নোবেল বিজয়ীর জন্য এর চেয়ে অপমানকর, এর চেয়ে অবমাননাকর, লজ্জার আর কিছু থাকতে পারে কিনা আমাদের জানা নেই। তিনি নিজে কতটা এগুলো উপলব্ধি করছেন আমরা জানি না, উপলব্ধি করলে কতটা করছেন তাও জানি না। 12 দলীয় জোট আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে তাকে মিথ্যাবাদী বলে উচ্চারণ করেছে। তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানের নিক্কেই ফোরামে অংশ নিতে গিয়ে একটি অধিবেশনে যে উচ্চারণ করলেন যে একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, তা ডাহা মিথ্যা, এবং তিনি রীতিমতো নাটক করে চলেছেন একের পর এক। তারা বলছে যে একটি মাত্র বা 2-1টি মৌলবাদী রাজনৈতিক দল ছাড়া দেশে আর সব গণতান্ত্রিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এবং আমরা তো জানি জাতীয় নাগরিক পার্টি, তার আশীর্বাদ পুষ্ট দল এনসিপি এবং আর 2-1টি মৌলবাদী দল ছাড়া আর সবাই তো আসলে নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে। এবং 12 দলীয় জোট যে বিবৃতি দিয়েছে একেবারেই সত্য কথা, তার সাথে তো মৌলবাদী দল ছাড়া আর কেউ নেই। জাতীয় নাগরিক পার্টি তারা নিজেরাও মুক্তিযুদ্ধকে মনে প্রাণে স্বীকার করে না। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 12 দলীয় জোটের নেতারা কি বলছেন আমরা ব্যাখ্যার প্রয়োজন নেই, শুধু তাদের কথাগুলোর অংশ বিশেষ আপনাদের সামনে উচ্চারণ করি, একটু বলি, বুঝতে পারবেন।
যে কোথায় ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে নামিয়ে আনছেন, ক্ষমতার মোহে অথবা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অথবা ভিন্ন কোনো উদ্দেশ্যে, যে উদ্দেশ্য বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর। 12 দলীয় জোট তাদের বিবৃতিতে বলছে যে এক কথায় নিরেট মিথ্যাচার করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস। কেবল একটি দল নয়, দেশের সব গণতন্ত্রপন্থী দলগুলো স্পষ্টভাবে গত 9 মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে আসছে। বরং তিনি নিজেই কিছু মৌলবাদী, জনসমর্থনহীন, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো ভুলে যাচ্ছেন তিনি কথার মার কাছে দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না, পদত্যাগের নাটক করেও পারবেন না। বাংলাদেশের জনগণ তার নাটকবাজি বুঝে গেছেন। এর মধ্যে কোথাও কি একটা শব্দ মিথ্যা আছে 12 দলীয় জোটের এই বিবৃতিতে? এখানে বলা হচ্ছে বাংলাদেশের মানুষ 1971 সালে, 1990 সালে এমনকি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে জীবনক্ষয়ী সংগ্রাম করেছে তার মূলে ছিল ভোট, নির্বাচন। এটাও তো ইতিহাস সাক্ষ্য দেয়। তারা বলছেন যে তিনি কূটকৌশলে, অধ্যাপক ইউনূস কূটকৌশলে ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টা করছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হবে তিনি ভিন্ন কোনো কিছু অর্জনের উদ্দেশ্যে ভোট ও নির্বাচনকে বিলম্বিত করতে চাইছেন। তার সঙ্গে রয়েছেন কয়েকজন উপদেষ্টা মাত্র। আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব। এমনকি দেশপ্রেমিক সেনাবাহিনী তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে। বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি, তারাও নির্বাচনের রোডম্যাপ দাবি করছে এই মুহূর্তে। 12 দলীয় জোট বলছে যে যদি অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে দেশের মানুষই প্রতিরোধ করে তুলবে। তখন তিনি মৌলবাদী ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলকে পাশে পাবেন না। তার পরিণতি যেন আফগানিস্তানের পালিয়ে যাওয়া মোহাম্মদ আশরাফ গনি আহমেদ জায়ের মতো না হয়। এর চেয়ে আর স্পষ্ট কথা কি হতে পারে একজন সম্মানী ব্যক্তির জন্য? আমরা এখনো মনে করতে চাই তিনি সম্মানী ব্যক্তি। এবং তার একটি বিষয় নিশ্চয় আমরা সবসময় খেয়াল করেছি, তিনি যখনই যেখানে যাচ্ছেন দেশের বাইরে, জুলাই আন্দোলনের যেই তার উপর ভিত্তি করে একটি পুরোপত্র বা আমরা কি বলবো এটাকে সুভেনির বা বিশেষ একটি বই তৈরি করা হয়েছে, সেগুলো সব জায়গায় দিয়ে বেড়াচ্ছে এবং বিগত সরকারের যত কিছু আছে সবকিছু বলে বেড়াচ্ছেন। তিনি এইগুলো অবশ্যই দেশের মধ্যে বলতে পারেন, বিদেশে গিয়ে তার কোনো পুঁজি নেই। তিনি গিয়ে নিজেকে সামিল করছেন যে আমি কত বড় মানুষ, আমুককে তাড়িয়ে আমাকে নিয়ে আসা হয়েছে, আমাকে বসানো হয়েছে, আমার সম্মান দেখো সারা দেশের মানুষের কাছে কত, সারা দেশের মানুষের কাছে কত। এখন এইগুলো যখন দেশের বাইরে ছড়িয়ে পড়বে তখন তার সম্মানটা কোথায় থাকবে? এবং এর মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তার সম্পর্কিত লেখালেখি শুরু হয়েছেই এবং তার পরিণতি কি হবে সে বিষয়েও আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণ চলছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।